কি হলো তোমার? অমন করে বসে রইলে কেন? এই লতু মাসি কোথায় থাকেন কিছু বলেছেন? মাথা সোজা করে সন্দেহের গলায় জানতে চাইল সহদেব। প্রবীর উত্তর দিল, হ্যাঁ, বললেন তো ক্যানেল পাড়ে। আমার ছেলেবেলায় বাড়িতে নাকি আসতেন খুব। নিচের ঠোঁট উল্টে দৃষ্টি চালার দিকে তুলে কি যেন ভাবতে বসল সহদেব। অশরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝ থেকে আমি পৌলমী চলে এসেছি আরও একবার আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সে গল্পটি হল সুকান্ত গঙ্গোপাধ্যায়ের আধার গ্রামের আলো। গল্পটি প্রকাশিত হয়েছিল আনন্দমেলা পত্রিকাতে ২রা মার্চ ২০০৮ সালে। শুনতে থাকুন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কলমে আধার গ্রামের আলো। বহু বছর পর আজ বাসের মাথায় চড়েছে প্রবীর। বাধ্য হয়েই। স্কুল কলেজ বেলায় চড়ত, ফাঁকি দেওয়া যেত ভাড়া। যাত্রাটাও হতো বেশ খোলামেলা, আরামের। তখন তাদের কষ্টের সংসার। ভাড়া বাঁচানো পয়সায় বই খাতা কিনত। গ্রামের গরিব গুরব মানুষ আর জিনিসপত্র সঙ্গে থাকা ব্যবসাদাররা এভাবেই যাতায়াত করে। প্রবীর এদের মধ্যে কেউই নয়। গ্রামের ভাষায় সে এখন বাবু মানুষ। বিএ পাশ, সরকারি চাকরি করা ছেলে। তবু বাসের মাথায় উঠতে বাধ্য হয়েছে, সঙ্গে বড় সড় প্যাকিং বাক্স থাকার জন্য। চাকরিটা সদ্য পেয়েছে, এই ১ মাস হল। ২ দিনের ছুটি নিয়ে দেশের বাড়ি ফিরছে আজ। চাকরির সন্ধানে এবং বিশেষ ধরনের পড়াশোনার জন্য গত ৪-৫ বছর শহরেই থাকতে হয়েছে প্রবীরকে। কদাচিৎ এসেছে গ্রামে। জীবনে দাঁড়িয়ে যাওয়া প্রবীরের এবারের দেশের বাড়ি আসাটা অনেক বেশি আনন্দের। বাসের মাথায় হো হো হাওয়ার মধ্যে সে যেন তাদের জগমোহনপুরের গন্ধ পাচ্ছে। নিচে কন্ডাক্টর চেঁচাচ্ছে, কালিয়াস্থল কালিয়াস্থল কালিয়াস্থল, এরপর রথতলা, আগে আসবেন আগে আসবেন আগে আসবেন। আরে 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 আস্তে লেডিস আস্তে লেডিস, আরে চলুন 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 চলুন। রথতলা প্রবীরদের গ্রামে যাওয়ার স্টপ। প্যাকিং বাক্সটা নিজের পাশে টেনে নিয়ে নামার জন্য তৈরি হলো প্রবীর। খানিক পরেই এসে গেল রথতলা। এ রথতলা 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 রথতলা। দিন বাবু, আমি নামিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। চলো 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 চলো, আগে চলো আগে চলো, ভিতরে জায়গা আছে, চলো 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 চলো। অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে থাকা ৩টে ভ্যান রিকশার একটা এগিয়ে এলো প্রবীরের কাছে। ভানুদা, চেনা রিকশাওয়ালা। প্রবীরদের জগমোহনপুরেই বাড়ি। বেশ দম লাগিয়ে রিকশায় বাক্সটা তুলল ভানু। বলল, অনেক দিন পরে এলে বাড়ি, কি নিয়ে এলে এতে? রিকশার পাটাতনে বসে প্রবীর মজার গলায় জানতে চাইল, তুমি আন্দাজ করো তো দেখি কি আছে এতে। মনে তো হচ্ছে টিভি। টিভি চলবে কি করে? আমাদের গ্রামে কারেন্ট কই? লাল নুড়ি বিছানো রাস্তায় ভানুর রিকশা চলছে গড়গড় করে। প্যাডেলে চাপ দিতে দিতে ভানু বলল, ব্যাটারিতে চলবে। এই নবগ্রামে 2টো বাড়িতে যেমন চলে
প্রবীরদের গ্রামে কারো বাড়িতেই টিভি নেই। অতি উৎসাহীরা পাশে নবগ্রামের বাড়ি দুটোয় টিভি দেখতে যায়। সে বাড়ির লোক অবশ্য যথেষ্টই বিরক্ত হয়। প্রবীর তা জানে, তাই মনে মনে বলে, তাহলে কি আমাদের গ্রামের জন্য একটা টিভি কিনে আনলি ভালো হতো। এখনো 5 কিলোমিটার প্রবীরদের জগমোহনপুর। বাস যায় না, হাঁটা বা রিকশাই ভরসা। এতটা পথ, তাই কথা চালিয়ে গেল প্রবীর। বাড়ির জন্য টিভি কিনে কি লাভ বলো তো ভানুদা, দেখার তো কেউ নেই। তা অবশ্য ঠিক। তাহলে আছে কি ওতে? এখন বলবো না, পরে জানতে পারবে। এই বলে চুপ করে গেল প্রবীর। ভানু আর কৌতূহল দেখালো না। একবার বাঁয়ে, পরে ডাইনে হেলে নির্দিষ্ট ছন্দে টেনে চলেছে রিকশা। রাস্তার দুধারে ধান, সবজির ক্ষেত, কখনো বা জলা। রোদ মাথার উপর। শীতের শুরু বলে গরম তত লাগছে না। প্রবীর বলে দিতেই পারত বাক্সে কি আছে, কিন্তু সারপ্রাইজ দেওয়ার লোভটা সামলাতে পারল না। পরশুদিন চাকরি জীবনের প্রথম মাইনে পেয়েছে প্রবীর। চাকরিটা পুলিশের। ওরা এখন পুলিশ ট্রেনিং কলেজে আছে। গতকাল বন্ধুরা মিলে বাড়ির জন্য বেরিয়েছিল বাজার করতে। সকলেই বাবা, মা, ভাই বোনের জন্য কিছু না কিছু কিনল। প্রবীরের কাউকে কিনে দেওয়ার নেই। বাবা মারা গিয়েছেন সে যখন কলেজে পড়ে। মা চলে গেলেন প্রবীরের চাকরিতে ঢোকার 2 মাস আগে। একটাই বোন, বিয়ে হয়ে চলে গিয়েছে দূরে, আগ্রায়। বাড়ি ফাঁকা। তবু বন্ধুদের সঙ্গে বাজারে গিয়ে প্রবীর যা কিনল, সবাই থ। তা কি ঠিক করলে? বাড়ি জমি রাখবে নাকি বেচে দেবে? রিকশা চালাতে চালাতে জিজ্ঞেস করল ভানু। একটু অবাক হয়ে প্রবীর বলল, বিক্রি করব কেন? কোনো অসুবিধা তো হচ্ছে না। না, আসলে গ্রাম থেকে যারা শহরে চাকরি করতে যায়, থেকে যায় পাকাপাকি ভাবে। তোমার তো আবার পুলিশের চাকরি, কাহা কাহা মুলুকে বদলি করে দেবে। তখন কি আর হুঠাৎ করে আসতে পারবে? একটা সময় টানও কমে যাবে বাড়ির ওপর। তুমি যদি বিক্রি না করো, বছর চাষের জমি সব খা খা করবে। কথাটা খুব ভুল বলেনি ভানুদা। নিজেদের জমি বাড়ির জন্য বুকটা টনটন করে উঠল প্রবীরের। তবে একটা ব্যবস্থা সে রেখেছে, সেটাই খেয়াল করিয়ে দিল ভানুকে। কেন? আমাদের জমি বাড়ি তো সহদেবদা দেখছে, আমার আর চিন্তা কিসের? ও সহদেবের কথা আর বলো নাই। ওর মতো বাউন্ডুলের হাতে কেউ সম্পত্তির ভার দেয়? কতক্ষণ থাকে তোমাদের ভিটায়, সারা দিন ঘুরে বেড়াচ্ছে, এই গ্রাম সেই গ্রাম। ও দেখবে তোমাদের চাষাবাদ। ভানুদার এই কথাটাও ফেলা যায় না। সত্যি, সহদেবদা গ্রাম সেবায় সদা ব্যস্ত। স্কুল ছুট ছাত্রদের পৌঁছে দিয়ে আসছে স্কুলে, সরকারি সাহায্য নিয়ে আসছে হাসপাতালে, ডাক্তার শিক্ষকরা লম্বা ছুটি নিলে পৌঁছে যাচ্ছে তাদের বাড়ি। মানুষের বিপদে আপদে সব সময় পাশে গিয়ে দাঁড়াচ্ছে। মা যখন মারা গেলেন, খুব চিন্তায় পড়ে গিয়েছিল প্রবীর। শ্রাদ্ধের আগে একদিন সমস্যার কথা বলেছিল সহদেবকে। সহদেবদা, মা তো চলেই গেলেন। বোনও আগ্রায় ওর শ্বশুরবাড়ি ছেড়ে আসতে পারবে বলে মনে হয় না। আর আমি শহরের দিকে একটা চাকরি বাকরি পেয়েই যাব। আমি বা আর আসবো কার টানে? তখন এই ভিটে জমি কি হবে? কেই বা এসব দেখাশোনা করবে বলো তো? তার থেকে বরং তুমি খদ্দের দেখো। যদি আমি আর বোন থাকতে থাকতেই বিক্রির ব্যবস্থা হয়ে যায়, তাহলে। ধুর পাগল ছেলে, এভাবে নিজের শেকড়কে কি উচ্ছেদ করে দেয় নাকি?
এ বাড়িতে তোদের ছোটবেলার স্মৃতি আছে, মেসোমশাই মাসিমার ছোঁয়া আছে। এসব তুই অস্বীকার করতে পারিস? কিন্তু আর কি উপায় আছে বলো? কে সব দেখাশোনা করবে? কেন? আমি থাকবো, আমি দেখাশোনা করব তোদের জমি বাড়ি। খামোকা বিক্রি টিক্রির কথা আর ভাবিস না। মনে রাখবি, এই জমির জল হাওয়ায় তুই বড় হয়ে উঠেছিস। বাবা মায়ের পায়ের ধুলো লেগে আছে এই মাটিতে। চাকরি যত দূরেই হোক, আসবি মাঝে মধ্যে ছুটি নিয়ে। নিজের গ্রাম, পৈতৃক ভিটেকে একেবারে ভুলে যাস না রে। কথাগুলো বেশ জোরের সাথেই বলেছিল সহদেব, আর প্রবীরও হয়তো ভুলবে না। তাই তো প্রথম মাসের মাইনে মায়ের হাতে তুলে দিতে পারবে না জেনেও গ্রামে ফিরছে। কিন্তু বাড়ি জমির দেখভাল সহদেবদা কতটা কি করছে কে জানে। ভ্যান রিক্সা বোয়াইচণ্ডীর মোড়ে চলে এসেছে। বাঁদিকের রাস্তাটা চলে গিয়েছে সিধে প্রবীরদের পাড়ায়। মোড়ের মাথায় সারের দোকান থেকে ভেসে এলো নিমাইলাহার গলা। আরে এই প্রবীর, এই গাড়িটা দাঁড় করা ভাই, এই কথা আছে। এই ভানু, এই রিক্সাটা থামা না। ভানু রিক্সা থামালো। দোকান থেকে বেরিয়ে নিমাইলাহা হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলল, আরে সহদেব গিয়েছে কালীগঞ্জে, এই স্বাস্থ্য শিবির না কি যেন হচ্ছে ওখানে। এই যাবার সময় দোকানে এসে আমায় বলে গেল যে তুই নাকি আসবি। দুপুরটা রেঁধে বেড়ে খেয়ে নিতে বলেছে তোকে। সে ফিরবে রাতে। আচ্ছা, ঠিক আছে। মুখে ঠিক আছে বললেও প্রবীর একটু যেন দমে গেল। সেই কোন ভোরে পুলিশ ট্রেনিং কলেজ থেকে বেরিয়েছে। প্রথমে নৌকায় চেপে নদী পেরিয়ে তারপর ট্রেন। বর্ধমানে নেমে বাসের মাথায় 2 ঘণ্টা। সে ভেবেছিলাম বাড়িতে গিয়ে দেখব গরম গরম ডাল ভাত তরকারি করে রেখেছে সহদেবদা, কিন্তু কোথায় কি তো, এখন সব নিজেকেই গিয়ে করতে হবে। কি বলেছিলাম, মিলে গেল তো। সহদেবের এমনই সব কাণ্ড, তুমি আর লোক পেলে না। ও আর বলুনি সহদেবের কথাও সেবারে গ্রামে যখন জোয়ার এলো ও সহদেব। ভানু কত কি বলে যাচ্ছে। প্রবীরের মন চলে গিয়েছে নিজের বাড়ির মাটির দালানে। সিঁড়ি দিয়ে ওঠার পর ডান পাশের শালখটির টঙে একটা ফোকর। সেখানেই থাকে বাড়ির চাবি। জানে শুধু প্রবীর আর সহদেব। প্রবীরের আশঙ্কা হলো, এই রে, চাবিটা সহদেবদা যদি জায়গা মতো রাখতে ভুলে গিয়ে থাকে, তাহলে তো রাত অবধি বাইরেই বসে থাকতে হবে। উফ, সহদেবদা যে কি করে না, ভালো লাগে না। আশঙ্কা বাড়ি ঢোকার আগেই দূর হল। মাইতিদের উঠোন আসতেই দেখা গেল প্রবীরদের ঘরের 4 চালা মাটির বাড়ি। দেখা যাচ্ছে দরজাটা খোলাই আছে। আরে, দরজা তো খোলাই আছে, তাহলে কি ফিরে এলো সহদেবদা? নাও, মনে হচ্ছে বাবু আসেন। দাঁড়াও, হরেনটা বাজাই, তাহলে বেরিয়ে আসবে। এই বলে উঠোনে এসে 2 বার হর্ন বাজিয়ে রিক্সা থামালো ভানু। ভিতর বাড়ি থেকে কেউ কিন্তু বের হলো না। ভানু আর প্রবীর মিলে প্যাকিং বাক্সটা দালানে ওঠালো। যা বাবা, হরেনের আওয়াজ কি বাবুর কানে পৌঁছালো না? যাগে, বাক্সটাই নামাই। বাবা, এত ভারী কেন? কি এনেছো বললে না তো? ভানুদা, এই নাও তোমার পয়সা। আর একবেলা পরে সবই জানতে পারবে। এখন বলে দিলে মজাটাই মাটি, বুঝলে? আচ্ছা, বেশ বেশ, পরেই জানবো। আসছি তাহলে। ভানুকে পয়সা মিটিয়ে প্রবীর বলল। রিক্সা ঘুরিয়ে চলে গেল ভানু। দালানে পা ঝুলিয়ে বসল প্রবীর। আর মোড়া ভেঙে হাঁক দিল, কোথায় গেলে গো সহদেবদা? কি গো? না, কোনো সাড়া নেই। বাড়ির লাগোয়া গাছপালা থেকে
ভেসে এলো পাখির কিচিরমিচির। সহদেবদা মনে হচ্ছে পুকুর বা মাঠে গিয়েছে। যাই দেখি একবার ওই দিকটা করে। দালান থেকে নেমে পুকুরের দিকে এগোলো প্রবীর। পুকুর ঘাটে কাউকেই তো দেখা গেল না। পুকুরের পাশেই প্রবীরদের ক্ষেত জমি। মাঠ ভরে আছে ফলন্ত ধান গাছে। চাষের ব্যাপারে নজর রেখেছে দেখছি সহদেবদা। ভানুদা অযথাই দোষ দিচ্ছিল, কিন্তু মাঠে তো কোনো চাষের লোক দেখা যাচ্ছে না। অবশ্য দেখার কথাও নয়, ফসল উঠে যাওয়ার পর কাজ তেমন থাকে না। জমির দিকে তাকিয়ে ফের একবার হাঁক পারল প্রবীর। সহদেবদা, আরে ও সহদেবদা, কোথায় গেলে গো সহদেবদা? সহদেবের ফিরতে রাত হবে। কানের পাশে কোনো এক মহিলার গলা। চমকে ঘাড় ফেরালো প্রবীর। কে বলল কথাটা? না, পাশে তো কেউ নেই। সাদা শাড়ি পরা ওই বৃদ্ধা কে? আর উনি তো দাঁড়িয়ে আছেন একটু দূরে দালানের উপর, অথচ মনে হলো যেন। গ্রামের দিকে ফাঁকা জায়গায় এই রকমই হয়। দূর থেকে ভেসে আসা কথা কানের কাছে স্পষ্ট হয়ে বাজে। মহিলাকে প্রবীর চিনতে পারল না, সেটাই স্বাভাবিক। ইদানিং দেশের বাড়ি খুব কমই আসা হয়। উঠোনে ফিরে এলো প্রবীর। বৃদ্ধার হাতে গামছা, লুঙ্গি। প্রবীরের দিকে এগিয়ে ধরে বললেন, যা তেতে পড়ে এছিস, পুকুরে দুটো দুটো ডুব দিয়ে আয়, আমি রেঁধে রেখেছি। সহদেবদা তার মানে শেষ মুহূর্তে সব ব্যবস্থাই করে রেখে গিয়েছে। নিমাইলাহা তো বলছিল আমাকেই নাকি দুপুরে রান্না বান্না করতে হবে। যাক বাবা, শান্তি। বেশ একটা শান্তি নেমে এলো প্রবীরের মনে। বৃদ্ধা মানুষটির হাত থেকে লুঙ্গি, গামছা নেওয়ার পর প্রবীরের দৃষ্টি হোঁচট খেল দালানে। প্যাকিং বাক্সটা কোথায় গেল? বাক্সটা আমি ঘরে তুলে রেখেছি। প্রবীরের চিন্তিত মুখ দেখে বৃদ্ধা বললেন। অবাক হয়ে প্রবীর জিজ্ঞাসা করল, সে কি, এত ভারী বাক্সটা আপনি ঘরে নিয়ে গেলেন কি করে? আমরা হলুম গ্রামের মানুষ, এর চেয়েও ভারী জিনিস বড় অভ্যেস আমাদের আছে রে, বললেন বৃদ্ধা। কথা বাড়াল না প্রবীর। ঘরে ঢুকল জামা প্যান্ট ছাড়তে। বাক্সটা যথেষ্ট ওজনদার। একা বইতে হিমশিম খেতে হয়েছে তাকে। দালানে তোলার সময় সাহায্য নিতে হয়েছে ভানুদার। বৃদ্ধা সেটা একা নিয়ে এলেন ভিতরে। ক্ষমতা আছে বলতে হবে। পুলিশ হিসেবে এ তো বৃদ্ধার কাছে হার হল প্রবীরের। লুঙ্গি পরে গামছা কাঁধে মাথা নিচু করে বৃদ্ধার সামনে দিয়ে দালান থেকে নেমে এলো প্রবীর। স্নান সেরে এসে খেতে বসল। অনেক কটা পদ রান্না করেছেন মহিলা। প্রবীর মনে মনে বলল, আহ, কি অপূর্ব রান্নার স্বাদ! আবার আমায় সামনে বসে থেকে খাওয়াচ্ছেন। এই রে, ওনার পরিচয়টাই তো এখনো জানা হলো না। জিজ্ঞাসা করবো একবার? না থাক, খারাপ ভাবতে পারেন, হয়তো নিকট আত্মীয় কেউ। কথায় কথায় ঠিকই বেরিয়ে পড়বে। বলছি, একটা বেলা আমি ভাতে ভাত করে নিতে পারতাম। সহদেবদা কেন যে আপনাকে কষ্ট দিল। তবে এত সুন্দর রান্না অনেক দিন খাইনি। তুই তখন থেকে আমাকে আপনি আপনি করে যাচ্ছিস কেন রে বাপু? আরে চিনতে পারছিস না আমাকে? প্রবীরের মুখে অপরাধের হাসি দেখে বৃদ্ধা বললেন, আমি হলুম তো লতু মাছি রে। মাইলটাক দূরে ওই ক্যানেল পারে তো আমাদের বাড়ি।
যখন ছোট ছিলি হামেশা আসতাম তোদের বাড়িতে। তোর মায়ের সঙ্গে আমার খুব ভাব ছিল বাপু। আমার কোলে কত খেলা করেছিস তুই, মনে পড়ছে? মনে পড়ছে এবার? মোটেই মনে পড়ছে না। তবু হাসি হাসি মুখ করে প্রবীর বলল, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে অনেক দিন আগেকার কথা তো। বড় হওয়ার পর কিন্তু তোমাকে আমাদের এখানে আর আসতে দেখিনি। কি করে দেখবি, তখন উপায় ছিল না যে আসার। বিমর্ষ গলায় বললেন লতুমাসি। কেন ছিল না জানতে চাইল না প্রবীর। মনে হচ্ছে কোনো দুঃখের কাহিনী লুকিয়ে আছে। খাওয়া শেষ হয়ে এসেছে। প্রবীর এবার কথা নিয়ে গেল অন্য প্রসঙ্গে। ও বলল, দুপুরের খাওয়া দাওয়াটা না হয় আরাম করে হলো, বিকেলে কাজের ব্যবস্থাটা সহদেবদা যে কি করে রেখেছে কে জানে, যার জন্য আমার এখানে আসা। সেটাও হয়ে যাবে রে। কাজটা কি জানেন? মানে বলে গিয়েছে সহদেবদা? হ্যাঁ হ্যাঁ রে বাপু, হ্যাঁ, সব ব্যবস্থা সে করে দিয়েছে। বিকেলবেলা ওই গ্রামের বিধবা বৃদ্ধারা আসবে, তখনই থান কাপড়গুলো সব দিয়ে দিস। মনে মনে আরও একবার সহদেবদাকে কৃতজ্ঞতা জানালো প্রবীর। কাজ গুছিয়ে রেখে গিয়েছে। আজ যদি শাড়িগুলি বিলি না করা যেত, ছুটি বাড়াতে হতো একটা। নতুন চাকরির পক্ষে যা মোটেই ভালো কথা নয়। বড় সাহেবরা ব্যাপারটা একদম পছন্দ করেন না। লতুমাসি বললেন, তোর মনটা কত বড় রে, কত বড়! হ্যাঁ, চাকরির প্রথম মাইনে থেকে গ্রামের সমস্ত বিধবাকে একটা করে থান দিবি। অনেক অনেক আশীর্বাদ পাবি তাদের থেকে। তোর আগে এ গ্রামের কত ছেলেই তো ভালো ভালো চাকরি পেয়েছে, শহরে গিয়ে সুখে ঘর সংসার করছে তারা। ভুলে গিয়েছে গ্রামের কথা। তোর মা নেই, গ্রামে পরিবারের কেউ নেই, তবু তুই আমাদের ভুলিসনি বাবা, তবু তুই ভুলিসনি আমাদের। নিজের প্রশংসা সামনাসামনি শোনা বড় অস্বস্তিকর। তাই লাজুক মুখে হাত মুখ ধুতে উঠে গেল প্রবীর। ঘরের চালে বসে দাঁড়কাক ডাকছে, যেন কথা বলছে প্রায়। খাওয়া দাওয়া সেরে প্রবীর বিছানায় গা এলিয়ে দিয়েছে। মাথার পাশে জানলা, দেখা যাচ্ছে আদিগন্ত মাঠ, গাছ, পুকুর সবই আছে, শুধু মানুষ নেই। বাড়ির উঠোনে আজ বিড়াল কুকুরও দেখা গেল না। আগে যখনই এসেছে রান্নার গন্ধে চলে এসেছে তারা। আজ যেন বড্ড নির্জন লাগছে নিজেদের ভিটেটা। একসময় এ বাড়িতে কত হাঁকডাক, বসতটুকু বাদ দিয়েই চাষের জমি। বাবা চাষাবাদ নিয়ে সারাদিন ব্যস্ত। ঘর সংসার সামলে মা বোন সাহায্য করতেন বাবাকে। পাড়ার লোকের যাতায়াত লেগেই থাকত। এবার যেন গোটা গ্রামটা একটু ফাঁকা ফাঁকা লাগল। সবাই কি শহরে চলে যাচ্ছে? লতুমাসি বাড়ি ফিরে গেলেন খানিক আগে। যাবার আগে বলে গেলেন, বাবা প্রবীর, আসবো? ও লতুমাসি, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বলুন। তুমি এখন বরং একটু বিশ্রাম করো বাবা। আমি এখন বাড়ি যাচ্ছি। বিকেলে বৃদ্ধাদের নিয়ে আসবো একেবারে। ঠিক আছে বাবা? বেশ। আচ্ছা লতুমাসি, বলছি কতজন হবে মনে হয়? তুই কটা শাড়ি এনেছিস বাবা? এই 150 মতো। মানে সহদেবদা এরকমই হিসেব তো দিয়েছেন। হ্যাঁ, ওতে হয়ে যাবে। তবে বাবা,
আমাকে তুই 2টো শাড়ি দিস। আবদারটাকে প্রশ্রয় না দিতে চেয়ে প্রবীর বলল, 2টো শাড়ি কি তুমিই নেবে? মানে আমি যে মাথাপিছু একটা শাড়ি এনেছি। না রে, আমার চেনা একজন আছে, সে আসতে পারবে না। কেন আসতে পারবেন না? শরীর অসুস্থ? না, তার আসলে খুব লজ্জা। লজ্জা যে আসলে তোমারই, সে কি আমি আর বুঝতে পারছি না? বেচারির বলতে সংকোচ হচ্ছে যে শাড়ি দুটো আমিই পরব। আহা, পড়ুন পড়ুন। নিজের ঘরের কাজ ছেড়ে এসে আমার জন্য সকাল থেকে রান্না বান্না করছেন, কিন্তু এরকম যদি আরও কেউ এসে 2টো শাড়ি চান, কুলোবে তো? আসলে প্রবীরের এখন চিন্তা বিকেলের প্রোগ্রাম নিয়ে। 150 জন বৃদ্ধাকে শাড়ি দিতে হবে। লতুমাসির মতো আর কেউ যদি 2টো শাড়ি চান, অথবা 150-র বেশি ক্যান্ডিডেট যদি চলে আসেন, কি করে সামলাবে প্রবীর? সহদেবদা থাকলে তো আর এই সমস্যা হতোই না, এসব নিয়ে ভাবতেও হতো না প্রবীরকে। মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে প্রবীরের। মাগো, আজ তুমি বেঁচে থাকলে কত খুশি হতে। নিজের হাতে তুমি শাড়ি দিতে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের। গর্বে ডগমগ করত তোমার মুখটা। কেন এত তাড়াতাড়ি আমায় ছেড়ে চলে গেলে মা? আজকের দিনটার জন্য ছোট থেকে আমায় তৈরি করে নিজেই আর দেখলে না মা? শাড়ি দেওয়ার প্ল্যানটা মাথায় আসার পরই সহদেবকে ফোন করেছিল প্রবীর। সহদেব খুবই উৎসাহিত হয়ে বলেছিল, বাহ, দারুণ ভেবেছিস তো। তোর বাড়ির লোক না থাকলে কি হবে? আমাদের গ্রামের দিকে পাড়ার প্রতিবেশীরা তো একটা যৌথ পরিবারের মতোই থাকি। সেখানকার সব বিধবা বয়স্কা আমাদের আত্মীয়, গুরুজন। বেশ, আমি সব ব্যবস্থা করে রাখব, তুই চিন্তা করিস না। রাখি তাহলে। সেই গুরুজনদের মধ্যে একজন লতুমাসি, যাকে আজ চিনতেই পারল না প্রবীর। ব্যাপারটার জন্য প্রবীর এখনো মরমে মরে আছে। এই সব 7-5 ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে। বিকেলে লতুমাসি এসে ঘুম ভাঙালেন। প্রবীর, এই প্রবীর, এবার এবার ওঠ না রে বাপু, বেলা যে ফুরিয়ে এলো, ওরা সব এসে পড়েছে উঠোনে। ওরা ওরা কারা? ও হ্যাঁ 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 হ্যাঁ। ধর্মর করে বিছানায় উঠে বসে প্রবীর। ওরা কারা বুঝতে একটু সময় লাগল। তারপর খেয়াল হল গ্রামের বিধবা বৃদ্ধাদের কথা। জানলার বাইরে তাকালো সে। আলো একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে। বিছানা থেকে নেমে এলো প্রবীর। পাকশাল থেকে ভেসে এলো লতুমাসির গলা। চা করছি রে, খেয়ে নিয়ে তারপর বিলি করতে বসিস। চা পরে খাবো খন, ওনারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি বরং আগে। ছি 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 ছি, এমন ঘুমালাম। কিচ্ছু এমন দেরি হয়নি। আহা, ক্লান্ত শরীর, তাই ঘুমিয়ে পড়েছিস। এতদিন পর নিজের ভিটেতে এসে শান্তি করে একটু ঘুমোবি না? আগে চাটা খেয়ে নে বাবা। আহা, কত আন্তরিক তুমি লতুমাসি। মা থাকলেও হয়তো এমন করেই বলতো। আমি তো তোর মায়েরই মতন বাবা। ঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালো প্রবীর। উঠানে বৃদ্ধাদের ভিড় দেখে চমকে উঠল সে। এ কি, এতজন? 150 ছাড়িয়ে যাবে না তো? বৃদ্ধারা ইতস্তত দাঁড়িয়ে বসে নিজেদের মধ্যে ফিসফিস করছেন। অনেক দিন পর একসঙ্গে হতে পেরেছেন সকলে। শাড়ির পেটিটা ফের বারান্দায় রাখা হয়েছে। পাশে জলচৌকি, যেখানে বসবে প্রবীর। বোঝাই যাচ্ছে এই সব লতুমাসির কাজ। খুবই পরিপাটি স্বভাবের মহিলা। সহদেবদা উপযুক্ত মানুষই রেখে গিয়েছেন। 5-6 জন বৃদ্ধা উৎসুক দৃষ্টি নিয়ে দেখছেন পেটিটা।
দুজন আবার পেটির গায়ে নাক ঠেকিয়ে গন্ধ শুকলেন। নতুন শাড়ির গন্ধ পেতে চাইছেন। ধৈর্যের বাঁধ ভাঙছে ওদের। কত দিন পর হয়তো নতুন থান কাপড়ের গন্ধ পাবেন। প্রবীরদের গ্রামটা যে বড্ড গরিব। এই নে চাটা ধর, আগে খা তারপর। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। লতুমাসির হাতে বানানো চায়ের স্বাদও অমৃত লাগল প্রবীরের। প্রবীর থান কাপড় বিলি করছে। সকলেই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন লাইনে। অনেকটা করে ঘোমটা টেনে রেখেছেন বৃদ্ধারা। গ্রামের মানুষদের সংকোচ একটু বেশি। দুহাত তুলে আশীর্বাদ করছেন প্রবীরকে। লতুমাসির জন্য প্রবীর দুটো শাড়ি আলাদা সরিয়ে রেখেছে, সব শেষে দেবে। প্রবীরকে শাড়ি বিলি করতে সাহায্য করে যাচ্ছেন লতুমাসি। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, শোনো, যাদের যাদের হয়ে যাচ্ছে এই পাশে সরে এসো। এদিক দিয়ে, আরে বাবা, এই দিক দিয়ে বের হয়ে যাও। প্রবীর, ইনি হচ্ছেন মাইতি মাসিমা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা দাও, নমস্কার। শাড়ি দাও। এই নিন। হ্যাঁ, নাও নাও নাও। আলাপ করিয়ে দিচ্ছেন বৃদ্ধাদের সঙ্গে। একসময় কাপড় বিলি শেষ হল। না, কম পড়েনি, সকলেই পেয়েছেন। গোটা কাজটা সুষ্ঠুভাবে সমাধান হলেও কোথাও যেন একটা ফাঁকা রয়ে গেল। বৃদ্ধারা চলে গিয়েছেন। উঠোন এখন ফাঁকা। শুধু একটা কাঠবিড়ালি কেমন যেন ভয় পেয়ে দৌড়োদৌড়ি করছে সেখানে। লতুমাসি আছেন এখনো। প্রবীর জিজ্ঞেস করল, আচ্ছা মাসি, আমাদের উঠোনে এরকম একটা ব্যাপার হলো, গ্রামের কেউ তো দেখতে এলো না। তা আসবে কেন? ওদের যে হিংসে হয়েছে। আমাদের তো সকলেই হেলা ফেলা করে। আজ আমাদের সুখের দিন, ওদের সহ্য হবে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি আমাদের গ্রামের লোকগুলো এখনো ছেলে মানুষই রয়ে গেল। সহদেব তো কোনো উন্নতি করে উঠতে পারেনি। লতুমাসির হাতে থান কাপড় দুটো দিয়ে প্রবীর বলল, এই নাও তোমার শাড়ি দুটো। আর শোনো, তোমার সেই লাজুক বৃদ্ধাকে বলো শাড়ি নিতে আসতে না পারলেও আশীর্বাদটা যেন দূর থেকে করেন। তার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর আছে। অনেক বড় হ বাবা। আসি তাহলে। হ্যাঁ মাসি, এসো। এই বলে শাড়ি দুটো নিয়ে উঠোনে নেমে গেলেন লতুমাসি। সন্ধে হয়েই এসেছে প্রায়। একটু পরেই লতুমাসি মিলিয়ে গেলেন গাছপালা ঘেরা রাস্তার অন্ধকারে। সন্ধে গাঢ় হতে হতে আরও একা হয়ে গেল প্রবীর। গাছে ফিরে আসা পাখিরা চেঁচামেচি থামিয়েছে। ভিটে ঘিরে এখন ঝিঝির কোরাস। পুকুর ধারে ঝোপঝাড়ে জ্বলে উঠেছে জোনাকি। লম্ফ জ্বালিয়ে স্কুলবেলার বই খাতা উল্টাচ্ছে প্রবীর। একসময় যখন ভাবছে, সহদেবদা তো এখনো এলো না, রাতের রান্নাটা কি চাপিয়ে দেব? কখন সহদেবদা আসবে তারপর। তখনই বাইরে সাইকেলের ঘণ্টির আওয়াজ পাওয়া গেল। উঠোন থেকেই হাঁক পারল সহদেব। কিরে, খুব রেগে গেছিস আমার উপর? দাঁড়া, আসছি, সাইকেলটা রাখি আগে। কিছু মনে করিস না ভাই, কালীগঞ্জে আমি না গেলে স্বাস্থ্য সচেতন ক্যাম্পটা করাই যেত না। আরে সরকারি ডাক্তারদের সঙ্গে সহজভাবে মিশতে পারে না যে গ্রামের লোক। না না, আমার কোনো অসুবিধেই হয়নি, তুমি তো সব ব্যবস্থাই করে গিয়েছিলে। সহদেব একটু থমকালো, বলল, মানে রাগ করে বলছিস তাই না? রাগ করব কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। আরে লতুমাসি থাকায় আমার কোনো সমস্যাই হয়নি। কে লতুমাসি? কপালে ভাঁজ ফেলে জানতে চাইল সহদেব। প্রবীর অবাক হয়ে বলল,
সে কি, নিজে ঠিক করে গিয়েছো তাকে, আর এখন নিজেই চিনতে পারছো না? দুপুরে রান্না বান্না করে রাখলেন মাসি, বিকেলে আরো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার বলতো ঘটনাটা কি? কে এসেছিল দুপুরে? প্রবীরের কথার মাঝে বাধা দিয়েই সহদেব ভালো করে বিছানায় এসে বসে উদ্বিগ্ন আগ্রহে জানতে চাইল, আরে আমি বাড়ি ফিরে ঘর খোলা দেখে তোমাকে। বাড়ি ফেরা থেকে সন্ধে অবধি যা যা ঘটেছে সবিস্তারে সহদেবকে জানালো প্রবীর। কখনো চোখ বড় বড়, কখনো বা ছোট ছোট ভ্রু কুঁচকে সহদেব শুনে গেল বৃত্তান্ত। তারপর কপালে হাত রেখে বসে রইল। প্রবীর অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো তোমার? অমন করে বসে রইলে কেন? এই লতু মাসি কোথায় থাকেন, কিছু বলেছেন? মাথা সোজা করে সন্দেহের গলায় জানতে চাইল সহদেব। প্রবীর উত্তর দিল, হ্যাঁ বললেন তো, ক্যানেল পারে। আমার ছেলেবেলায় এ বাড়িতে নাকি আসতেন খুব। নিচের ঠোঁট উল্টে দৃষ্টি চালার দিকে তুলে কি যেন ভাবতে বসল সহদেব। একটু পরে আশঙ্কিত গলায় বলল, ক্যানেল পার, ক্যানেল পার। ক্যানেল পাড়ে 4 ঘর মণ্ডলদের বাস। বিমল মণ্ডলের মা লতিকা মণ্ডল বহুদিন ধরে ভুগে বছর 5 হলো মারা গিয়েছেন। ঠিকই, তোর মায়ের সঙ্গে খুব ভাব ছিল তার, কিন্তু তিনি কি করে আসবেন? বুকটা ছমছম করে উঠল প্রবীরের। এতক্ষণে বাড়ির চারপাশে নির্জনতা, ছায়া, অন্ধকার ঝাঁপিয়ে পড়ল তার ওপর। শুকনো গলায় সে বলল, এই রে, আরও যেসব বৃদ্ধারা এসেছিলেন তারাও কি? তাই তো মনে হচ্ছে। কেননা কালীগঞ্জের কাজটা হঠাৎ পড়ে যেতে আমি গ্রামের সব বৃদ্ধাকেই বলে রেখেছিলাম যে কাল সকালে দেওয়া হবে শাড়ি। এই তো এখন আসার সময় বেশ কয়েকজন বৃদ্ধা জিজ্ঞাসা করলেন সত্যিই কাল দেওয়া হবে কিনা। কি হবে তাহলে? আর শাড়ি পাবো কোথায়? সব তো শেষ। হতাশ গলায় বলল প্রবীর। সহদেব অবশ্য ঘাবড়াল না। সে বলল, ও নিয়ে তুই অত ভাবিস না, আমি ওদের বলে দেবো সামনের মাসে দেওয়া হবে। খরচটা ডবল হবে তোর, এই যা। তবে আজকের ঘটনাটা কিন্তু 5 কান করিস না। কেন? এমনিতেই তো গ্রামের লোকজন থাকতে চায় না, আসতেও চায় না। তারপরে এই ভূত টুতের ঘটনা কানে গেলে আরও শুনশান হয়ে যাবে জায়গাটা। কিন্তু এরা যে এ গ্রামেই আছেন, এসেও ছিলেন আমাদের উঠোনে, এটা তো সত্যি। হোক সত্যি, সব কিছুর অত হিসেব ধরলে চলে না। তুই সামনের মাসে মাইনে পেলে আবার থান কাপড় নিয়ে চলে আসবি। আমি এখন উঠি, বুঝলি, এই রান্নার জোগাড় টোগাড় করতে হবে। সহদেব চলে গেল রান্নাঘরে। প্রবীর জানলার বাইরে তাকিয়ে থাকল। আকাশের ঢালে ফালি চাঁদ, ম্লান আলো, বাঁশঝাড়ের ভিতরে টিমটিম করে জ্বলছে জোনাকি। আচমকা আসা হাওয়ায় মাথা দোলাচ্ছে ক্ষেত ভরা ধান গাছ। প্রবীরের চোখে ভেসে উঠেছে দুপুরের দৃশ্য। হ্যাঁ, এবার তুমি এসো। হ্যাঁ, শোনো, যাদের যাদের হয়ে যাচ্ছে এই পাশে সরে এসো, এদিক দিয়ে, আরেকবার এই দিক দিয়ে বের হয়ে যাও। প্রবীর, ইনি হচ্ছেন মাইতি মাসিমা। হ্যাঁ, ওকে একটা দাও বাবা, শাড়ি দাও। হ্যাঁ, নাও 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 নাও। কখনো তাদের অশরীরই মনে হয়নি। ঘোমটাটা একটু বেশি করে টেনে রেখেছিলেন, এই যা। তাদের অস্তিত্ব বোধহয় পশু পাখিরা টের পেয়ে থাকবে। দাঁড় কাকটা কি কিছু বলতে চাইছিল? কাঠবেড়ালিটা তো ভয়ে অস্থির। বিড়াল কুকুর মারালো না চত্বর। আচ্ছা, শাড়িগুলো নিয়ে কোথায় গেলেন তারা? লতুমাসি এত কথা বললেন, এতটুকু খোনা সুর শোনা যায়নি। আমি তো তোর মায়েরই মতন বাবা। এইসব ভাবতে ভাবতেই প্রবীর দেখল সাদা শাড়ি পরা কারা যেন পুকুর, ক্ষেত, মাঠের ওপর
ভেসে বেড়াচ্ছে। গায়ে কাঁটা দিয়ে উঠল প্রবীরের, তবে ভয়ে কাবু হয়ে পড়ল না। বুঝতে পারল ফিরে এসেছেন তাঁরা। নতুন শাড়িটা পরে এসে প্রবীরকে দেখাচ্ছেন। সাদা প্রজাপতির ডানা মনে হচ্ছে তাদের। লতুমাসিও আছেন নিশ্চয় ওখানে। কেন জানি প্রবীরের মন বলছে ওদের মধ্যে আরও একজন বৃদ্ধা আছেন, লতুমাসির বান্ধবী, অর্থাৎ প্রবীরের মা। তার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর আছে। দুপুরে ছেলের সামনে আসতে লজ্জা পেয়েছিলেন। মায়ের কথা মনে আসতে আর একটা ব্যাপার খেয়াল হলো। প্রবীর যখন স্কুলে পড়ে তার মা বলতেন, মন দিয়ে লেখাপড়া কর বাবা, গ্রাম আলো করতে হবে তো তোকে। মা, আমি গ্রাম আলো করব কি করে? বিদ্যুৎ দিয়ে? বড় হ, তখন নিজেই বুঝতে পারবি এই আলোর অর্থ। সামনে ভেসে বেড়ানো সাদা শাড়ি পরা বৃদ্ধাদের জন্য গ্রামটা বেশ আলোকিত মনে হচ্ছে আজ। প্রবীর হাঁক দিল, সহদেবদা, একটা জিনিস দেখে যাও, শিগগিরই এদিকে এসো। আরে ও সহদেবদা! কি রে, কি জিনিস? প্রবীর জানলার বাইরে আঙুল দেখিয়ে থমকে গেল। আর তো ওদের দেখা যাচ্ছে না, শুধুই জোনাকের আলো। সহদেব বলল, কি দেখাবি? ডাকলি কেন? প্রবীর বুঝল তাঁরাও চান না ভূতের ভয়ে গ্রামটা পরিত্যক্ত হয়ে যাক, তাই উধাও হয়েছেন। ওদিকে সহদেব অধৈর্য হয়ে জানতে চাইল, আরে কি হলো? ওদিকে তরকারি বসে এসেছি, এমন তড়িঘড়ি করে ডাকলি কেন? বলবি তো? একটু উদাস গলায় প্রবীর বলল, দেখো, এক ফালি চাঁদের আলোতেও কি সুন্দর দেখাচ্ছে আমাদের গ্রামটা। সে তো আমি রোজই দেখি, আজ তুই দেখ। পাগল ছেলে। না, দেখি গিয়ে তরকারিটা আবার পুড়ে না যায়। এই বলে তড়িঘড়ি পাকশালের দিকে চলে গেল সহদেব। আর প্রবীর উপলব্ধি করল তার মায়ের সেই কথার অর্থ, আঁধার গ্রামের আলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কলমে আঁধার গ্রামের আলো। গল্পের বিভিন্ন চরিত্রে ভিভান্ত, রনিতা মুখার্জি, নিরুপম, সৌম্যজিৎ ও কথক আমি, মানে আপনাদের পৌলমী। শুনতে থাকুন আরও নতুন নতুন গল্প, ভালো ভালো গল্প। আর সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, জানা অজানার মাঝে।